প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গত বছর আমি আর কিংশুক গিয়েছিলাম কোলাঘাটে আমাদের এক বন্ধুর বিয়ের দাওয়াতে। আমরা দুইজন হওয়ায় আমার বাইক নিয়ে গিয়েছিলাম কোলাঘাটে। বিশাল বিয়ের আয়োজন আর সেই সাথে বিভিন্ন পদের খাবার। বিয়ের সব কাজ শেষ করে ও বেশ ভরপেট খাওয়া দাওয়া সেরে বাসায় রওনা দিতে বেশ রাত হয়ে গেল। আমরা দুইজন রাতের ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশে বেশ আরামেই বাইকে করে বাসায় ফিরছিলাম। আমি বাইক চালাচ্ছি আর কিংশুক পিছনে বসে আছে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই হঠাৎ বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। 2-3 বার বাইকের ইঞ্জিন চালু করার সুইচ চাপলাম, কিন্তু ইঞ্জিন চালু হওয়ার কোনো লক্ষণই টের পেলাম না। এদিকে সকালে যখন কোলাঘাটে আসি তখন বাইকটি কোনো সমস্যাই করেনি। তাহলে হঠাৎ এখন কি হলো? আরও কয়েকবার বাইকের ইঞ্জিন চালু করার সুইচ চাপলাম, কিন্তু কোনো কাজ হলো না। এবার কিংশুক পেছন থেকে বাইকটি ঠেলা শুরু করলো আর আমি ইঞ্জিন চালু করার সুইচ চাপতে থাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি আর কিংশুক আমাদের জানা মতো সকল চেষ্টাই করলাম, কিন্তু কোনোভাবেই বাইকের ইঞ্জিন চালু করতে পারলাম না। এবার আর কোনো উপায় না পেয়ে আমি বাইকটা ঠেলতে ঠেলতে চলতে থাকলাম আর কিংশুক আমার পিছনে হেঁটে চলেছে। কিছুটা পথ এইভাবে অগ্রসর হওয়ার পর দেখি আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমা হচ্ছে। শুভ, মেঘ দেখে যা মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসছে। এমনিতেই শীতকাল, তার উপরে এখন বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া তো অবধারিত। ঠিক বলেছিস, বাইকটা এমন জায়গাতেই খারাপ হতে হলো, আশেপাশে কেবল ধুধু মাঠ, বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়ানোর মতো জায়গাও নেই। এভাবে আরও কিছুটা পথ অতিক্রম করার পর কিংশুক বলল, ওই দেখ শুভ, একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওইখানে। আজকের রাতটা যদি ওই বাড়িতে থাকার ব্যবস্থা করা যায়। এখন তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওই বাড়িটাতে যাওয়া কি ঠিক হবে? কিংশুক একটু রেগেই বলল, দেখতেই তো পারছিস মুষলধারে বৃষ্টি আসতে চলেছে। এখন যদি চক্ষু লজ্জার ভয় করি তবে সারা রাত বৃষ্টিতে ভিজে কালকে আর বাড়ি ফিরতে হবে না, একেবারে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপর আর কোনো কথা না বাড়িয়ে আমি আর কিংশুক ওই বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়িটার কাছে গিয়ে একটু চমকে উঠলাম। দোতলা বাড়িটা দেখতে একদম ভূতের সিনেমার হানা বাড়ির মতো। দীর্ঘদিনের যত্নের অভাবের চিহ্ন বাড়ির লোহার গেট সমেত সমস্ত বাড়িটাতেই সুস্পষ্ট। কিংশুক আর আমি ভাঙা লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। এই অন্ধকার রাতের চাঁদের আলোতে বোঝা যাচ্ছে বাড়িটির চারিপাশ বিভিন্ন ঝোপঝাড়ে পরিপূর্ণ। এবার কিংশুক ঘরের প্রবেশ দরজাতে একটু জোরে শব্দ করে বলল, কেউ আছেন বাড়িতে? একটু সাহায্যের জন্য এসেছি। কিছু সময় পর আনুমানিক বছর 60-এর এক বৃদ্ধ দরজা খুলে দাঁড়ালো। পরনে তার খাটো একটি ধুতি আর নোংরা একটি গেঞ্জি। তিনি অবাক হয়ে আমাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, এত রাতে আপনাদের এখানে এই বাড়িতে কি দরকার? কিংশুক আমাদের বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক খারাপ হয়ে যাওয়ার কথা এবং বৃষ্টি থেকে বাঁচতে আজকের রাতটুকু যদি এই বাড়িতে থাকার অনুমতি পাওয়া যায়
সেই ব্যাপারে ওই বৃদ্ধকে জানালো। বৃদ্ধ লোকটি কিছু একটা ভেবে বলল, আমি নিধিরাম, এই বাড়ির কেয়ারটেকার। এই বাড়ির সব ঘর তো ফাঁকাই পড়ে আছে, তা আপনারা এক রাত এখানে থাকতেই পারেন। আর খাওয়া দাওয়া যখন করেই এসেছেন তাহলে আর কোনো অসুবিধা হবে না। এদিকে আমাদের কথাবার্তা চলতে চলতে কখন যেন বাহিরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিধিরাম আমাদের দুইজনের থাকার জন্য দোতলার একটি ঘরে নিয়ে গেল। আমি আর কিংসুক দেখলাম ঘরটি আয়তনে বেশ বড় এবং সব কিছু পরিপাটি করে গোছানো। একটা ব্যাপার লক্ষ্য করে আমরা দুইজনই বেশ চমকে গেলাম। বাড়িটি বাহির থেকে দেখে যতটা জীর্ণ মনে হয়েছিল, কিন্তু ভেতর থেকে সে জীর্ণতার কোনো চিহ্নই নেই। ঘরটিতে রয়েছে একটি বড় খাট, খাট না বলে পালঙ্কই বলা যায়, একটি কাঠের টেবিল ও একটা কাঠের আলমারি। নিধিরাম ওই কাঠের টেবিলের উপর একটি লণ্ঠন রেখে আমাদের দিকে এগিয়ে এসে বলল, বাবু, আপনারা দরজা বন্ধ করে দিন, আর দয়া করে ঘরের বাইরে কোনো আওয়াজ পেলে ঘর থেকে ভুলেও সকালের আগে আর বেরোবেন না। আমি একটু হাসির ছলে বললাম, কি গো নিধিরাম, এটা ভূতের বাড়ি নাকি? কিংসুক আমার কথাতে হো হো করে হেসে ওঠে। নিধিরাম একটু শঙ্কিত কণ্ঠে বলে, আপনাদের ভয় দেখানোর কোনো উদ্দেশ্যই আমার নেই, কিন্তু রাতে ঘরের বাইরে বেরোলেই হয়তো অনেক ভয়ানক জিনিস দেখতে পারেন। তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এই বৃষ্টির রাতটা কাটিয়ে সকালেই চলে যান। নিধিরাম যেন আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। নিশ্চয় বয়সের ভারে ওই নিধিরাম বুড়োটার ভীমরতি ধরেছে। হা 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 হা। এরপর আমরা দুইজন নরম পালঙ্কে শুয়েই ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ অনেক মানুষের আওয়াজে আমার ঘুম ভাঙল। চোখ কচলাতে কচলাতে উঠে দেখি কিংসুক আমার আগেই ঘুম থেকে উঠে খাটে বসে আছে। কিরে, বাহিরে কোথায় এত কথাবার্তা হচ্ছে? পাশের ঘরে। কিন্তু এত রাতে ওই মানুষগুলো এলো কোথা থেকে? চল তো দেখে আসি। নিধিরাম যে ঘর থেকে বাহিরে যেতে মানা করেছিল। ছাড় তো ওই নিধিরাম বুড়োটার কথা, চল না একবার যেয়ে দেখে আসি। আমাদের ঘরের দরজা খুলতে যেয়ে এক কাণ্ড। দেখি দরজায় সিটকানি লাগানো নেই, অথচ আমার মনে হচ্ছে নিধিরাম চলে যাওয়ার পর আমি দরজার সিটকানি লাগিয়েই ঘুমাতে গিয়েছিলাম। কিরে, চল, দাঁড়িয়ে কি ভাবছিস? না, কিছু না, চল। আমি সামনে আর আমার পিছনে কিংসুক, দুইজনে পাশের ঘরের দিকে রওনা দিলাম। পাশের ঘরের দরজা বন্ধ, কিন্তু লক্ষ্য করলাম পাশের জানালাটা একটু ফাঁকা আছে। সেই ফাঁকা জানালায় চোখ দিয়ে ভেতরের দৃশ্য দেখে বেশ অবাক হলাম। দেখলাম তিনজন লোক চোখ বন্ধ করে বসে আছে। তাদের সামনের টেবিলে এক লাল তরল পদার্থে পরিপূর্ণ তিনটি বাটি রাখা আছে এবং মাঝখানে কিছু একটা লাল কাপড়ে ঢেকে রাখা আছে। আর এর পাশেই এক প্লেটে কিছু ছুরি ও কাঁটা চামচ দেখা যাচ্ছে। হঠাৎ দেখলাম কোনো এক অদৃশ্য শক্তি বলে ওই তিনটি বাটি উপরে উঠে ওই তিন ব্যক্তির মুখের কাছে চলে গেল এবং তারা সেই তরল পান করতে শুরু করলো। তরল পান করা শেষে এক ব্যক্তি চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, জীবন সুধা, জীবন সুধা, জীবন সুধা। এই ব্যাপারটা কিংসুককে জানানোর জন্য পাশে তাকাতেই দেখি কিংসুক নেই।
কোথায় গেল কিংসুক? ও কি তাহলে এই ঘরের মধ্যে প্রবেশ করেছে? জানালায় চোখ রাখতেই জীবনের সবথেকে বড় ধাক্কা খেলাম। সেই টেবিলের উপরে লাল কাপড়টি এখন নিচে পড়ে আছে। তার উপরে আমার বন্ধু কিংসুকের অর্ধসিদ্ধ কাটা মাথা দেখেই আমার মনের অজান্তেই মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। কি বাবু, বলেছিলাম না সকালের আগে বাইরে বের হবেন না? দেখলেন তো আপনার বন্ধুর কি অবস্থা। এখন আপনাকেও আর বাঁচিয়ে রাখা যাবে না, সব দেখে ফেলেছেন। আমি বুড়োটাকে এক ধাক্কা দিয়ে দৌড়ে একেবারে রাস্তায় চলে আসলাম। দেয়ালের পাশে রাখা আমার বাইকটি নিয়ে ছুটলাম অজানার উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সামনের গাড়ির হেডলাইটের তীব্র আলোতে কিছু না দেখতে পেয়ে বাইকের নিয়ন্ত্রণ হারালাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালের এক বেডে আবিষ্কার করলাম। দেখুন, কিছু লোক আপনাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। আমরা ওইখান থেকে আপনার বাইক উদ্ধার করি, কিন্তু কিছুটা দূরে এক পুরনো দোতলা বাড়ির পাশে একটি মাথা কাটা লাশ পাওয়া গেছে। আপনি কি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন? আমি তখন তাকে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলি। তিনি আমার মুখ থেকে এই কথা শুনে বললেন, বাড়িটি প্রায় 15 বছর ধরে পড়ে আছে, সেখানে কেউ থাকে না। এর আগেও ওই বাড়িতে 3টি লাশ পাওয়া যায়। আপনি একটু সাবধানে থাকবেন। আমরা আমাদের মতো তদন্ত চালিয়ে যাব। আজকের মতো আসছি। পুলিশ চলে যাওয়ার পর শুভ আস্তে করে তার চোখ বন্ধ করল। বন্ধুরা, আজকের এই গল্পটি পাঠিয়েছিল শুভঙ্কর ভট্টাচার্য। তার লেখা আরও কিছু গল্পের ভিডিও আমাদের চ্যানেলে আছে। আর এই গল্পটির বিশেষ কিছু অংশ পরিবর্তন করে নাট্যরূপ দান করেছে টিম বাংলা ভূতের গল্প।